নমস্কার, বক্তব্য শেষে আমি পিয়ালি রায় দেশপ্রিয় পার্ক ওয়েস্ট থেকে আসছি। আমি আমি একসময় টিউশনি করেছি। হ্যাঁ বলেছি, পিয়ালি রায়। আচ্ছা, পিয়ালি রায়। আমি একসময় তবে টিচারই করিনি, তবে টিচাররা আবার আমাকে রেখেছিলেন মানে স্কুলে নাচ গান আবৃত্তি এসব শেখাবার জন্যে। তা আমি একসময় করেছি, 3-4টে স্কুলে করেছি। একবার আমার ছেলেকে ভর্তি করতে গিয়ে স্কুলে, তখন আমাকে আবার তুমি কি জানো না জানো জিজ্ঞেস করেছে। আমি বললাম আমি আবৃত্তি করি, নাচ গান মোটামুটি মুখোমুখি, যেগুলো হারমোনিয়াম বাজাতে পারি না, আমি হারমোনিয়াম ছাড়াই এগুলো করি, বা পিটি ব্যায়াম এগুলো সব কিছু। তখন বলছে তাহলে তুমি আবৃত্তি করে শোনাও। তা শুনেছি। তখন আমার ছেলেকে ওখানে ভর্তি নিল। ওখান থেকে আবার আমি 4টে স্কুলে চান্স পাই। তো সপ্তাহে 2 দিন করে, 1 দিন করে এরকম রাজেন্দ্রনাথ স্কুল, তারপরে মডেল হাই স্কুল, আর জিএসপি রামকৃষ্ণ স্কুল, আর 4টে স্কুলে আমি করেছি। মোটামুটি আনপ্রুভ টিচার হিসেবে ছিলাম। তারপরে এখন আমি নাচ গান এগুলো আমি বিয়ের আগেও আমি অনেক বাচ্চাদের আমি শিখিয়েছি। তার কেউ আনাজ ব্যবসায়ী, কেউ আনাজ বিক্রি করে খায়, কেউ বা লোকের বাড়ি কাজকর্ম করে, তাদের বাচ্চাদের নিয়ে আমি আবৃত্তি নাচ এসব আমি শিখিয়ে ফাংশনও করিয়েছি। তারপরে এরপর আমার বিয়ের পর আমার খুব ট্রাবল গেছে। যে বাড়িতে আমি থাকতাম সেই বাড়িতে ভাড়া আমার নিজের বাড়িতে ভাড়াটেরা খুব টর্চার করতো, আমাকে সব কিছু করতে দেবে না। মানে নিজের বাড়ি তারা ভাড়াটেরা না দিয়েই এরকম থাকতো, আর ভীষণ টর্চারিত হতাম আমি। আর তার সত্ত্বেও আমি এসব চালিয়ে দিয়েছি। তারপরে ছেলেরা একটু বড় হলো আমি তার মধ্যে থেকে আমি এসব করি। এখন আমি একটা আবৃত্তি করে শোনাচ্ছি, একটা আবৃত্তি, একটা গান করবো। আচ্ছা, বলিস ধরার মাঝে তো গেয়ে দিয়েছে একজন কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু জেনো মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধুলির স্বাদ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়বো, ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো। এবার একটা গান করছি আমি, যেহেতু 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে আসছে, তাই নিয়ে একটা গান। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমার করুণায় হতে বঞ্চিত না হই কভু। এই আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বনানি, এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বনানি, ফুলে ফলে রঙে রসে ভরে ভরে দিয়েছো যে দানি। কুহু কুহু কোকিলার কুজনে
গুনগুন ভ্রমরার গুঞ্জনে, কুহু কুহু কোকিলার কূজনে, গুনগুন ভ্রমরার গুঞ্জনে, প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলা এই গগনে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণায় হতে বঞ্চিত না হই কভু। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি, বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি। শত বাধা বিঘ্নেরও মুখোমুখি যেন মোরা হই, সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারে রাত যাব পেরিয়ে। সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারের রাত যাব পেরিয়ে। ভরিব ধরণী হাসিতে প্রেমী আর গান দিয়ে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণায় হতে বঞ্চিত না হই কভু। বাবা, আমি শ্রুতি নাট্যও করি, আর এছাড়া এখন টুকটাক একটু সিনেমা সিরিয়ালে সাইড রোল করি, আর লিখি, কবিতা লিখি। আজকের আমার অনেক কিছুই বলার আছে, কিন্তু আমি অত কথা বলতে পারি না ঠিক। আমার খুব ভালো লাগছে এখানে এসে। আমার স্ট্রোক হয়ে গেছে 2010 সালে। সেই স্ট্রোক নিয়ে আমি কথা বলতে পারতাম না। 6 মাস আমি মানে বাক্য বলতে পারতাম না। তারপর আমি কবিতা লিখি আর আবৃত্তি করেছি অনেক। এখন একটা কবিতা, দুটো কবিতা বলছি। এই অসময়ে এসো আজ, সময়ের থেকে ধার নিই কিছুটা সময়। খুঁজে আনি কোনো নতুন সকাল, ভারহীন রোদ্দুরে ভরপুর। ভুলে যাই এ যাবৎ যত ভুলচুক, মন্থনে মথিত হোক হৃদয়। নিংড়ে নিংড়ে আনি আলো, ছেনে নিই নিঃশেষে যতটুকু ভালো। যেখানে আকাশের সাথে দিগন্তের সন্ধি, হেঁটে যাই একসাথে সেই দিকে। এই অসময়ে এসো আজ, সময়ের থেকে ধার নিই কিছুটা সময়। আরেকটা কবিতা করছি। সব ঠিক হয়ে যাবে, আরেকটু সবুর করো, আরেকটু, সব ঠিক হয়ে যাবে সব। যখন তখন যেখানে সেখানে গণধর্ষণ আর হবে না, ওদেরও তো মা আছে, বোন আছে। যখন তখন যেখানে সেখানে প্রাণঘাতী বিস্ফোরণ আর হবে না, ওদেরও তো ঘর আছে, সন্তান আছে। যখন তখন যেখানে সেখানে ভুলভাল বৃষ্টি আর হবে না, জমাট মেঘের ফাঁকে চমকাবে রোদ্দুর। ভাই বোনের চোখের মতো নরম বৃষ্টি ধুয়ে দেবে সব রক্তের দাগ। আর একটু সবুর করো, আর একটু, সব ঠিক হয়ে যাবে সব। মানুষই তো একদিন প্রথম জেনেছিল আগুনের ব্যবহার। মানুষই তো হৃদয়ের পরতে পরতে ছড়িয়ে রেখেছে জ্যোৎস্না। মানুষই তো পারে আর একজন মানুষকে বুকে টেনে নিতে, বলতে পারে অকপটে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। আর একটু সবুর করো, আর একটু, সব ঠিক হয়ে যাবে সব, সব ঠিক হয়ে যাবে সব। আমরা অনেক মণিমুক্তা পেলাম।
আজকে পিয়ালি এবং বিউটি দুজনের থেকে অনেক মণিমুক্ত পেলাম, সমৃদ্ধ হলাম। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আবার যেন শুনতে পাই এগুলো। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন সীমা বিশ্বাস, যে ট্রাস্টি তৈরি করে দিয়ে গেছেন মা, তাতে সীমা বিশ্বাসকে ট্রাস্টি করে দিয়ে গেছেন। এই পুরো বাড়ির দায়িত্ব দিয়েছেন মা সীমাকে। তিনি আপনাদের আদর আপ্যায়ন করছেন এবং রবীন্দ্রসঙ্গীত গেয়ে আপনাদের আপ্লুতও করবেন। আপনারা শুনুন। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুলি পাই চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুলি পাই চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। নমস্কার।
এটা খুব অভূতপূর্ব ঘটনা হলো যে গানটা সবাইকে এতই অনুপ্রাণিত করেছেন যে সমবেত সঙ্গীতে পরিণত হলো। সীমাকে অশেষ ধন্যবাদ, শুধু নয় ও যে এত সুন্দর সবাইকে অনুপ্রাণিত করেছে এটা উল্লেখযোগ্য। এবং ও আজকে আর একটা অনুষ্ঠানে গাইতে যাচ্ছে, তারা আমন্ত্রণ জানিয়েছে যাতে ও সেখানেও উদ্বোধনী সঙ্গীত গাইতে পারে, তাই ছেড়ে দিলাম। আচ্ছা, এখন সঙ্গীত পরিবেশন করছেন সাধনা গোলদার। এটা তো করছে না, থাক। ধনঞ্জয় ভট্টাচার্যের গান। মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে, মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে, এ মাটির গান গে ভাই জীবন কেটেছে, মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে, আকাশের অঝোর ধারে বনানীর শ্যামল ভারে, অরুণের সোনার রঙে আমার মাটি আজ সেজেছে, মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে, এ মাটি ভাসিয়ে দিতে কতবার ঝড় এসেছে, এ মাটি ভাসিয়ে দিতে ঝড় এসেছে, কত যে বুকের পাঁজর আড়াল করে রুখলো সে ঝড়, কত যে শোণিত ঢেলে উধার মাটি প্রাণ পেয়েছে, মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে। একটা লালন গীতি গাইছি। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পৌঁছা করে, ধন্য ধন্য বলি তারে, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি, কিস ঘরে রবে খাটি, কিস ঘরে রবে খাটি, ঝড় তুফান আলি পরে, ধন্য ধন্য বলি তারে, মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে সদর কোটা, মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে সদর কোঠা, তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা বসে একা একে সরে, ধন্য ধন্য বলি তারে, উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি, উপর নিচে সারি সারি, লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি, কোন দরজা খুলে ঘরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। আর গলার যা হচ্ছে, সময় হলে একটা কবিতা বলতে চাই।
হ্যাঁ যান, চলে যান। আমাদের এখানে ও। যারা সঙ্গীত পরিবেশন করলেন তারা মানে এত ভালো পরিবেশন করেছেন যে তানসেন মেঘমল্লার গেয়ে মেঘ ডেকে আনতেন, এরা পতঙ্গ মল্লার গেয়ে পতঙ্গ ডেকে এনেছেন। এটা হেলা ফেলা জিনিস নয়, নিশ্চয়ই গানের মধ্যে এতটাই মাধুর্য ছিল যে তারা ছুটে এসেছেন। যাই হোক, যারা গেয়েছেন এবং কবিতা বলেছেন সবাইকেই ধন্যবাদ যে তারা আমাদের সমৃদ্ধ করছেন। এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে নাগরিক উদ্যোগের ব্যাপারে একটা প্রশ্ন করা হয়েছে, অনুসন্ধান পর্ব, অর্থাৎ আমরা কোন পথে গেলে আমাদের আন্দোলনটা সার্থক হবে। তো এইরকম একটা প্রস্তাব একজন লিখিতভাবে আপনাদের বিতরণ করছেন। তিনি হচ্ছেন মানবরঞ্জন সরকার। তা আমি বলবো যে মানববাবু, আপনি আমাদের যে লেখাটা আপনি বিতরণ করছেন সেটা যদি মূল জায়গাটা সংক্ষিপ্ত আকারে বলেন তাহলে এখনও যারা উপস্থিত আছেন একটু সমৃদ্ধ হবেন। আমি আপনাকে আহ্বান করছি আপনার বক্তব্য আমাদের কাছে পেশ করার জন্য। সকলকে নমস্কার। আমি বক্তব্যই চলে আসছি। মূলত আমি 15 বছর পূর্বে সিরিয়াসলি সমাজ নিয়ে ভাবনা শুরু করেছি। সেটা কোনো একটা বিষয়কে কেন্দ্র করি, সেটা দীর্ঘ বিষয়, সেসব আসছি না। কিন্তু মূল বিষয় হচ্ছে সমাজের মধ্যে ব্যক্তিগত যে অসন্তোষ, যে অসম্পূর্ণতা, যে ত্রুটি আমরা এগুলো দেখছি, তার বাইরেও যে সমাধান কি হতে পারে, মানে ব্যক্তিগত সংশোধনের বাইরেও সামাজিকভাবে সমাজের কি দায়িত্ব, রাষ্ট্রের কি দায়িত্ব, এইসব বিষয়গুলো নিয়ে, বা পরিবারের কি দায়িত্ব, তারা কেন পালন করতে পারছে না, সমাজের যে কর্তব্য সমাজ কেন পালন করতে পারছে না, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা করি, পর্যালোচনা করি, দোষারোপ করি, এগুলো আমরা করে আসছি বা আমরা উপদেশ দিই। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আকাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করছি কাজ, সেটি পূরণ হচ্ছে না, কোথাও অসম্পূর্ণতা থেকেই যাচ্ছে। আমরা একজন বলে গেলেন যে রাজনীতিকে তিনি একদমই চাইছেন না, মানে রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে যে মানুষ সেটাকে ঘৃণা করছে। রাজনীতি দিয়ে কোনো পরিবর্তন কিছু হবে না। আবার কেউ বলছেন রাজনীতি দিয়ে হবে, কেউ বলছেন না, ভেতর থেকে নিজেকে সংশোধন না করলে কিছুই পরিবর্তন হবে না, এই একটা নীতি আসছে। এইরকম বহু দর্শনের নীতিও রয়েছে, ফ্লোট করছে সমাজের মধ্যে। কিন্তু প্রথম 5 বছর তো আমি ভেবেইছি যে এটার কি হতে পারে। তারপরের 5 বছর আমি কাজ শুরু করেছি স্বদেশী নিয়ে, নানা রকম দেশের নানা জায়গায় যাওয়া, বহু লোকের সঙ্গে আলোচনা করা, বহু আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংস্থায় যাওয়া, এনজিওতে যাওয়া, ঘোরাঘুরি করা, অনুসন্ধান করা, দেখা এই সমস্যাগুলো কোথায়। তারপরে এই শেষ 5 বছর আমি সিরিয়াসলি সমাজের সঙ্গে একদম এই টপিকটা নিয়ে আলোচনা করছি। যেই টপিকটা এখানে আছে যে এই সুরাহাটা কিভাবে হবে, এই উদ্যোগ কোন দিকে যাবে, মানে প্র্যাকটিক্যালি এটা প্রতিফলিত হবে কি করে। যেরকম আমাদের এখানে আরেকজন রয়েছেন সিনিয়র সিটিজেন, উনি থিয়েটার করেন, উনি তো প্রথমে বলেই দিলেন যে এই সমাজের কিছুই হবে না। মানে এমন একটা জায়গায় উনি চলে গেছেন, উনি বলছেন আমার বয়স 80, আমি যে এই 80 বছরের জীবন দেখেছি, আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই সমাজের আমরা যে কল্যাণের কথা ভাবছি এটার সমাধান সম্ভব নয়। আমরা বলছি যে সমাধান সম্ভব। আমরা আসুন আলোচনা করি, পর্যালোচনা করি, দেখি যে কোথায় ত্রুটি আছে, সেই ত্রুটিটা সংশোধন করা যায় কিনা। এটা সম্মিলিত উদ্যোগ, নাগরিক সমাজের উদ্যোগ যেটা বলছে। তো আমাদের কি সংস্থা আছে ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট, এটি দিল্লি থেকে রেজিস্টার, দিল্লিতে হেড অফিস, এবং এটার 19খানা রাজ্যে এর শাখা প্রশাখা আছে এবং 8-10খানা ভাষায় এর বই, পুস্তক, আর্টিকেল, অডিও ভিডিও রয়েছে। হিন্দি, ইংরেজি, রাশিয়ান, মারাঠি, পাঞ্জাবি, বাংলা এইসব ভাষায় রয়েছে। আমরা বলছি একটা নতুন আর্থ সামাজিক রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থার কথা বলছি। যে এই যে রাজনীতির কথা বলছি, এখন যে রাজনীতিটা আছে সেটা অসম্পূর্ণ রাজনৈতিক ব্যবস্থা বা অসম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা। কারণ অর্থনীতি, রাজনীতি ছাড়া সমাজের কল্যাণ সম্ভব নয়। আমি ব্যক্তিগত উদ্যোগে করতে পারবো না, কারণ আমি যে পড়ে আছি এগুলো কিছুই আমি তৈরি করিনি, কারণ না কারণ অবদান এতে আছে। তার মানে এটা সামাজিক অবদান, এটা সম্মিলিত প্রয়াস, সম্মিলিত উদ্যোগ। কোথাও সম্মিলিত উদ্যোগের মধ্যে মানে উদ্যোগের যে বিষয়বস্তুটা, যেটা আমরা সিস্টেম বলি,
বা আমরা ব্যবস্থা বলি, সেই ব্যবস্থায় কোথাও গোলমাল আছে, না আপনার মধ্যে না আমার মধ্যে। কারণ প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করেছে সে কোনো কিছু দোষ ত্রুটি নিয়ে আসেনি, সে সমস্ত কিছু এই সমাজ থেকে শিখেছে, পরিবার থেকে শিখেছে, পারিপার্শ্বিক সমাজ থেকে শিখেছে, বই পুস্তক থেকে শিখেছে, শিক্ষকের কাছ থেকে শিখেছে, এবং সে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেখান থেকে সে সবকিছু আহরণ করেছে, সে কিছুই নিয়ে আসেনি একটা শিশু। তাহলে শিশুর মধ্যে কোনো দোষ নেই, সেখানে ত্রুটি ভেতরে খুঁজলে আমি কিছুই পাবো না। যদি আমরা এটা নিয়ে পর্যালোচনা করি সিরিয়াসলি, কিছুই পাবো না, যা পাবো বাইরের জগতে পাবো। তাহলে বাইরের যে সিস্টেমটা আমরা ধরেছি যে এই সিস্টেমটাই হচ্ছে মূল সমস্যা, এটা অসম্পূর্ণ অবস্থায় আছে। এটা কি করে সম্পূর্ণ, কি করে পূর্ণাঙ্গ করা যায়, এই উদ্যোগটা নিয়ে আমরা কাজ করছি। এটা আলোচনা পর্যালোচনার বিষয়, এবং এই নিয়ে বই পুস্তক, আর্টিকেল, অডিও ভিডিও রয়েছে, যারা আগ্রহী সেগুলো পড়তে পারেন, শুনতে পারেন। এবং এটা যেহেতু সমাজের বিষয়, ফলে এটা কোনো মালিক নেই, মানে সমাজের আপনি অংশ, রাষ্ট্রের আপনি অংশ, আপনিও ভোট দিচ্ছেন, আপনিও নাগরিক, তো আপনারও পূর্ণ অধিকার আছে এতে মতামত দেওয়ার, কাটাকাটি করার, সংশোধন করার, এতে অংশগ্রহণ করার পূর্ণ অধিকার। কারণ এই রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধার অধিকারের দায়ী, অধিকারের যে কি বলবো, যে প্রাপ্য, সেটা আপনার আছে, সেই প্রাপ্য রাষ্ট্রের মধ্যে আছে। ব্যবস্থা অসম্পূর্ণ থাকার ফলে আমরা পাচ্ছি না সেটা। এই না পারার জন্য রাজনৈতিক ব্যক্তিরা মনে করছে যে তারা এইভাবে সমাধান করতে পারবে, কিন্তু সেই ব্যবস্থাটাকে আমাদের দেখতে হবে এখন, যে কোথায় রাজনৈতিক অসম্পূর্ণতা আছে, কোথায় অর্থনৈতিক অসম্পূর্ণতা আছে, কোথায় পারিবারিক, এবং এই সব কানেক্টেড, এইসব কিছু কানেক্টেড। শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান ব্যবস্থা, বস্তু পরিষেবার উৎপাদন বিতরণ প্রক্রিয়া, এইসবই কানেক্টেড সবকিছু। তারপরে একটা বয়সের পরে যে সুরক্ষা, তার জীবনযাপনের বয়স্ক মানুষের, কারণ যুবকরা একরকম কাজ করে, শিশুরা একরকম তার জীবন, বয়স্কদের আরেক রকম জীবন, তো তাদের জীবনে তাদের কি সমস্যা অসুবিধা এটা তারা বলতে পারে ভালো, তারা কিরকম পরিবেশ, কিরকম জীবনযাপন চায়, কিরকম সুরক্ষা চায়। এটা প্রত্যেকটা ব্যক্তির কাছে যাচ্ছে, প্রত্যেকটা শ্রেণীর কাছে যাচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে যাচ্ছে। আমাদের যে কনসেপ্ট এমনটাই সার্বজনীন, এটা তো সবারই প্রয়োজন। প্রত্যেকটা নাগরিকের শিক্ষা, জীবিকা, সুখ সুবিধা, সুরক্ষা, এটা বিরোধী স্ববিরোধী প্রত্যেকের প্রয়োজন। উনি যেটা শুরু করেছিলেন গৌতমবাবু, যে বিরোধীকেও সম্মান দেওয়া, ফলে আমাদের এখানে এরকম কোনো বিষয়ই নেই। আমরা বলছি যে প্রত্যেকটা মানুষ, সে কোন দলের থাক, কোন ধর্মের থাক, কোন মতের থাক, আসুন একটা মঞ্চে মিলিত হয়ে আমরা মূল পয়েন্টটাকে ডিটেক্ট করি, যে মূল সমস্যাটা কোথায়। একটা নতুন পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় ব্যবস্থার কথা আমরা বলছি, এটা রাষ্ট্রীয় উদ্যোগ, একদম সেন্ট্রাল সিস্টেম। এটা সেন্ট্রালি পরে পলিটিক্যাল পার্টি তৈরি হবে, পরে সমস্ত নাগরিক মিলে এটাকে ভোট দেবে, সমস্ত নাগরিক এটাকে প্রতিষ্ঠিত করবে। এবং এই জন্য এটা আলোচনা পর্যালোচনার মধ্যে আছে এখনো 5-10 বছর পরে এটা পপুলার হবে, মিডিয়াতে আসবে, তখন এটা পলিটিক্যাল পার্টি নাগরিক চাইলে হবে, নাগরিক যদি চায় নাহলে হবে না, না চাইলে হবে না। নাগরিক উদ্যোগ, এটা আলোচনা যাচ্ছে এখন, এটা পর্যালোচনা হচ্ছে, সমীক্ষা হচ্ছে, গবেষণা হচ্ছে, অনুসন্ধান হচ্ছে, এর মধ্যে আমরা এখন রয়েছি। তো এই বুকলেটটা আমরা বাংলাতে দিচ্ছি, এটা আমাদের এগুলো সব পিডিএফও আছে, বইপত্রেরও পিডিএফ আছে, অ্যামাজন ফ্লিপকার্টেও বইপত্র আছে। যাদের আগ্রহ হবে আপনারা এটা ফরওয়ার্ড করতে পারেন, আমাদের ভিডিও অডিওগুলো, এবং আমাদের মুখেও আপনি অন্যের সাথে শেয়ার করতে পারেন এই বিষয়ে। আর এ নিয়ে আলোচনার জন্য, তর্ক বিতর্কের জন্য একদম আমরা কমপ্লিটলি ওপেন 24 ঘন্টা, যে কোনো সময়, যে কোনো ভাষায় আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদের লোকজন রয়েছে। নমস্কার। হ্যাঁ, আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আমরা আনতে পারলাম আমাদের মানবরঞ্জন সরকারকে, যে সকলে মিলে যদি উদ্যোগ নিই, তাহলে যে ত্রুটিগুলো আছে রাষ্ট্রের বা অর্থনৈতিক বা সমাজে, সেই ত্রুটিগুলো মুক্ত করলেই তো একটা ত্রুটিমুক্ত সমাজ পাব। তা সেই ত্রুটিমুক্ত সমাজের সন্ধানে আমরা সবাই আছি, কারণ ন্যায় বিচার এটা তো সকলেরই দরকার। যে ছেলেটা পাস করে বসে আছে, চাকরি পাচ্ছে না, সেও ন্যায় বিচার চাইছে। যে মা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করলেন, সেই সন্তানটি অবহেলায় নষ্ট হয়ে গেল, তিনিও ন্যায় বিচার চাইছেন। অর্থাৎ সমাজের প্রত্যেকটি ব্যাপারে যারা বঞ্চিত এখনো পর্যন্ত, তারা সকলেই ন্যায় বিচার চাইছে, তার ক্ষেত্রে, ক্ষেত্রে। সুতরাং ন্যায় বিচারের দাবি আজকে নতুন নয়, এটা মহাভারতের আমল থেকেই আসছে। অশ্বত্থামাকে যখন সপ্তরথী ঘিরে মারল, অনেকেই ছিছি করেছিল, একে এইভাবে মারা হলো কেন। অর্থাৎ ন্যায় বিচারের দাবি অনেক পুরনো, কিন্তু ভাবুন এত হাজার বছর পেরিয়েও আমরা ন্যায় বিচারের দেবে যে বিচার ব্যবস্থা,
সেটা এখনো ত্রুটিমুক্ত করা গেল না। 100 দিন পেরিয়ে গেছে অভয়ের ক্ষেত্রে, কিন্তু একটি মহকুমা শাসক পস্কো আইনে নাবালিকা খুন ধর্ষণের সাজা দিয়ে দিয়েছে ফাঁসি 60 দিনে, একটা 60-এরও কম দিনে। তাহলে ইচ্ছে থাকলে উপায় হয়। তাহলে আমরা এই ধরনের বিচারক চাইছি যারা বিচার ব্যবস্থাটাকে সুন্দর করবে, যারা কায়দা করে রাজনৈতিক সুবিধা নেবে না। তা এই যে ব্যাপারটা যে একজন বিচারক পলিটিক্যাল পার্টিতে জয়েন করলেন রিটায়ারমেন্টের বহু আগে, অথচ তার কাছে সবাই গিয়েছিল ভগবান ভেবে যে আপনি যদি আমাদের বিচার করেন বিচার পাবো, আপনি চলে গেলে কিন্তু বিচার পাবো না। তার কানে কিন্তু এটা ঢুকলো না। তিনি রিটায়ারমেন্ট করে রাজনীতিতে জয়েন করলেন, কিন্তু জয়েন করার পর কি তিনি অভয়াকে বিচার দিতে পেরেছেন? তিনি তো একজন বিচারক। তাই বলছি আন্তরিকতা সব ক্ষেত্রে দরকার, এবং শিক্ষক যারা মানুষ গড়ার কারিগর, একজন প্রান্তিক জগতের ছেলে মেয়েদের নিজ উদ্যোগে গান বাজনা নৃত্য শেখাচ্ছেন। এখানে তিনি কবিতা বললেন, গান গাইলেন এবং বললেন যে আমি শিক্ষকতা করিনি, কিন্তু শিক্ষকদের যে কাজ ভেতরে সংস্কৃতিকে জাগরণ করা, ছোট ছোট ছেলেমেয়েরা যারা সুযোগ পায় না প্রান্তিক সমাজে আছে, উনি তাদের এনে সব শিক্ষিত করছেন, মানে সাংস্কৃতিক শিক্ষা আর কি। তাই বলছি আজকে এখানে খুবই সমৃদ্ধ আলোচনা হচ্ছে, এবং এখানে একজন শিক্ষক রয়েছেন অনিমেষ ঘোষ, উনি এই মূল্যবোধের খুবই আলোচনা করেন এখানে। আমি বলবো আজকে যেভাবে আলোচনা এগোচ্ছে তাতে অনিমেষবাবু নিশ্চয়ই কিছু অবদান রাখবেন। আমি তাকে আহ্বান করছি তার বক্তব্য রাখতে। নমস্কার। প্রথমে আমার আগে যিনি বললেন মাধব রঞ্জন সরকার, তার যে বক্তব্য, তার যে ইউএলএম এর যে অ্যাক্টিভিটিস, সেটা সম্পর্কে আমি ছোট্ট করে দু একটা কথা বলি, তারপর আমাদের আজকের মূল বিষয়ে আমি যাচ্ছি। সেটা হচ্ছে যে এরকম উদ্যোগ আগেও হয়েছে, এটা হচ্ছে এটার এই যে উদ্যোগটাকে আমি সমর্থন জানাচ্ছি এবং উদ্যোগটার প্রশংসা করছি। এরকম উদ্যোগ চলতে থাকুক, এটাও এক ধরনের অনুসন্ধান, এবং এই অনুসন্ধানের সঙ্গে ওনারা যেটা রেখেছেন যে বিতর্ক মানে আহ্বান করছেন এবং সেই বিতর্কে ওনারা প্রস্তুত আছেন, খুবই ভালো কথা। আমাকে উনি পুস্তিকাটা দিয়েছেন, আমি সম্পূর্ণ ভালোভাবে পড়বো এবং বিতর্কে অংশগ্রহণ করব। এটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ধরনের উদ্যোগ আগেও হয়েছে। আমি একদমই ডিসকারেজ করছি না, অন্যভাবে নেবেন না, কিন্তু আমাদের পড়াশোনা করা লোকেদের একটা সমস্যা হয়, আমি এটা দেখেছি, আমাদের পড়াশোনা করা লোকেদের একটা সমস্যা এটা, মানে আমিও সেই পড়াশোনা জগতেরই লোক, সেই জন্য আমি এটা আরও ভালো করে বুঝতে পারি বলে আমরা খুব তাত্ত্বিক হয়ে যাই, আমরা রিয়েলিস্টিক মানে বাস্তববাদী চিন্তাভাবনা থেকে অনেক দূরে সরে যাই। এইটা আমাদের একটা বিশাল সমস্যা হয়। রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন, চিত্ত যেটা ভয়শূন্য, জ্ঞান যেটা মুক্ত, মানে মুক্তভাবে আপনাকে আপনার জ্ঞানটাকে অ্যাপ্লাই করতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক, মানে আপনাকে চিন্তা করতে হবে ও সার্বিকভাবে চিন্তা করতে হবে। সেই চিন্তাটা আমরা কিন্তু করতে পারি না, আমরা চিন্তা করিও না, ঠিক আছে? এই সার্বিকভাবে চিন্তা করে যদি আমরা কিছু সেখানে রাখতে পারি, এবং সেটা শুধুমাত্র একটা কাল্পনিক ক্ষেত্রে হবে না, প্রত্যেকটা আমাদেরকে গ্রাসরুট লেভেলে গিয়ে দেখতে হবে মানুষ কি চায়, মানুষের মানে এই সোসাইটি কতগুলো লেয়ার আছে, প্রত্যেকে কি চাইছেন ইত্যাদি। তাহলে আমরা ব্যাপারগুলোকে বুঝতে পারবো, রিয়েলিস্টিক হবে সেক্ষেত্রে। শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা করে বা তাত্ত্বিক মডেল তৈরি করে কোনো লাভ নেই, ঠিক আছে? সেই মডেল কেউ গ্রহণও করবে না, ঠিক আছে? সেই বিতর্কেও হয়তো অনেকে অংশগ্রহণ করবে না। সেই বিতর্কে যে অংশগ্রহণ করার যে মানসিকতা, সেটাও বেশিরভাগ লোকের নেই। আমি এটা খুব দুঃখের সঙ্গে বললাম। যাই হোক, এই বিষয় নিয়ে আমি পরে আরও অনেক কথা বলবো। আজকের মূল বিষয় হচ্ছে ন্যায় বিচার ও নারী জাগরণ কোন পথে। এটা কিন্তু ওই যে ঘটনা ঘটে গেছে, একটি ঘটনা যেটা ডাক্তারের উপর হয়েছে, শুধুমাত্র সেই ঘটনাটা নয়, এটা সামগ্রিকভাবে যেটা হয়ে চলেছে, হচ্ছে, আজকেও হয়েছে, প্রত্যেক দিন হচ্ছে, সেই তার ন্যায় বিচার এবং নারী জাগরণ অর্থাৎ মেয়েরাও বেরিয়ে আসুক, মেয়েরাও প্রতিবাদ করুন, সেই বক্তব্যটাও এখানে ধ্বনিত হয়েছে। মানে সেই বক্তব্যটা উনি রেখেছেন, সেই বিষয়টা উনি রেখেছেন, সেই বিষয়ে উনি বলতে চেয়েছেন। তো সেই বিষয়ে
আমরা খুব একটা বেশি কিছু এখন অবধি আলোচনা করিনি আজকের বিষয় নিয়ে। সূর্যাংশুবাবু বলেছেন, গৌতমবাবু বলেছেন, আর কয়েকজন হয়তো খুব সামান্যভাবে উল্লেখ করেছেন। বিষয় হচ্ছে এখন যেটা হচ্ছে এটাও এই বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশে প্রচুর মহিলা ধর্ষিত হচ্ছে প্রত্যেক দিন। এটাকে আপনি কেউ বলতে পারবেন না যে এটা ভুল তথ্য বা বানানো তথ্য, একেবারেই নয়। সার্বিকভাবে আপনি সমস্ত জায়গা থেকে আপনি ইনফরমেশন বা ফ্যাক্ট জোগাড় করে দেখুন, প্রত্যেক দিন ধর্ষিত হচ্ছেন, বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তাদেরকে কাউকে আর ফিরে পাওয়া যাচ্ছে না, কোথায় তারা বেঁচে থাকছে না মরে গেছে না ধর্ষিত হয়ে তাদের লাশ ফেলে দিল সেটাও তারা জানতে পারছে না। এইরকম ভয়াবহ পরিস্থিতি। তো সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদও করছি না, কারণ আমরা এসব নিয়ে কথা বলতে একটু অস্বস্তি বোধ করি। আমরা প্রগতিশীল, হ্যাঁ, আমরা ইন্টেলেকচুয়াল নিজেদেরকে মনে করি, এসব নিয়ে কথা বলতে আমরা অত্যন্ত সংকুচিত বোধ করি। এবং আর একটা জিনিস যেটা দেখি, আমি বিভিন্ন প্রতিবাদে, এই যে অভয়া বা তিলোত্তমার যে ঘটনা ঘটেছিল, আমি অনেকবার আমি রাস্তায় নেমেছি এবং আমি বিভিন্ন প্রতিবাদ সভায় গেছি এবং সেখানে প্রতিবাদ করেছি। এই যে বাংলাদেশে যে ঘটনা চলছে, বাংলাদেশে যে অত্যাচার চলছে অমানবিক মানুষের ওপর, আমি কোনো ধর্ম বাদ দিয়ে বলছি, মানুষের ওপর যে অত্যাচার হচ্ছে, মানুষের জীবনকে যেভাবে কেটে নেওয়া হচ্ছে এবং নারীদের ওপর যে অত্যাচার হচ্ছে, এর ব্যাপারে আমি প্রতিবাদ সভায় গেছিলাম। কয়েকটা প্রতিবাদ সভায় গিয়ে আমি যেটা দেখলাম, যেটা হচ্ছে শৌখিন প্রতিবাদ হচ্ছে। আমরা এই যে বেঙ্গলি ইন্টেলেকচুয়াল কমিউনিটি, বাঙালি বুদ্ধিজীবী, আমরাও যদি তাদের মধ্যে আমরা নিজেদেরকে অন্তর্ভুক্ত মনে করি, আমরা মূর্খের স্বর্গে বাস করছি। আমি বলতে বাধ্য হচ্ছি, আমিও তাদের মধ্যেই একজন। ঠিক আছে, আমাদের যেটা বোঝা উচিত, আমাদেরকে রিয়েলিস্টিক হতে হবে, বাস্তববাদী হতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে সমস্যাটা কোথায়, কোন পথে চলেছে, কোথায় চলেছে। ইতিহাস, আপনি আমি যেটা যে কথাগুলো বলবো সুন্দর সুন্দর কথা, সেই দিকে এগোবে না। হিস্টোরিক্যাল ডায়নামিক্সটাকে বুঝতে হবে, কোন দিকে চলেছে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, এই ব্যাপারটা বুঝতে হবে। এবং তার জন্য আপনি সেলফ ডিফেন্স কি নিতে পারেন, ডিফেন্স মেকানিজম কি করতে পারেন। আমি কিন্তু কোনো ধর্মীয় বৈরিতা বা ধর্মীয় বিদ্বেষ ছড়াবার কোনো কথা আমি বলছি না, আমি মানুষের কথাই বলছি। যে কোনো মানুষ, সে ধর্ম নিরপেক্ষভাবেই, হ্যাঁ, কোনো ধর্ম বর্ণ জাতি নিরপেক্ষভাবে মানুষের ওপর যখন অত্যাচার হয়, প্রত্যেকটা মানুষের উচিত, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উচিত তার বিরুদ্ধে প্রতিবাদ করা। এবং নারীদের ওপর যে অত্যাচার হয়ে চলেছে প্রত্যেকটা দিন, আমরা যদি স্ট্যাটিস্টিক্সটা দেখি গোটা ভারতবর্ষ ছেড়ে দিন পশ্চিমবঙ্গের, আপনি যদি পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়ে শুধু কলকাতায় নিমজ্জিত হন, তাহলে কলকাতা, ওই যে ঘটনাটা ঘটেছিল ডাক্তারের যে ঘটনাটা, তারপরে গণধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা প্রতিবাদ করেছি, তার উল্লেখ করেছি, কেউ কেউ খুব কম করিনি। আমরা সেসব করি না। আমরা একটা শৌখিন প্রতিবাদ করি এবং আমরা একটা বুদ্ধিজীবী একটা ওয়েবের মাধ্যমে আমরা সে চলি। এটা আমরা এখন রিলেট করতে পারি যে আমাদের পাশের কেউ মধ্যবিত্ত সমাজের, এটা যেহেতু ডাক্তার ফ্র্যাটার্নিটিরা নেমে এসেছিলেন এবং মধ্যবিত্ত সমাজে অনেকে নেমেছিলেন, আমরাও নেমেছি। এই যে প্রতিবাদটা হয়েছিল তার মধ্যে অনেক সাধারণ মানুষ সোচ্চারভাবে নেমে এসেছিলেন, অনেক নারীরা নেমে এসেছিলেন, যেটা অনেক একটা ধনাত্মক দিক। কিন্তু তার সঙ্গে আরও যেটা ছিল সেটা হচ্ছে আরও অনেক কিছু ছিল, সেটার মধ্যে আমি আলোচনায় গেলাম না। এটাও কিন্তু ছিল, এটাও আমাদের মনে রাখতে হবে। ঘটনাটা হচ্ছে যে এই যে কোনো অত্যাচার বা অন্যায়, যেটা আপনি মনে করছেন যে অন্যায়, একটা নিরীহ মানুষের ওপর যখন অত্যাচার নেমে আসে, সেটা পৃথিবীর যে কোনো জায়গায় হোক, তার ওপর যে অত্যাচারে নেমে আসে এবং মহিলাদের ওপর যখন অত্যাচার হয়, সেটাকে আপনাদের প্রতিবাদ করা উচিত। প্রত্যেকের, আমাদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিবাদ করা উচিত। সবাই হয়তো বাইরে করতে পারছেন না, এরকম যদি ঘরোয়া জায়গাতেও করেন, সেখানে প্রতিবাদ করুন। এবং সেখানে আপনি বাড়ির লোকের যে আপনাদের যে ইয়াঙ্গার জেনারেশন, আপনাদের যে পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে আসুন, তাদেরকে এই জীবন জগৎ, ঠিক আছে, সমাজ, সেটা সম্পর্কে জ্ঞান দিন। আমরা তো বুড়ো কয়েকজন, আমরা এগুলো জানি, আমরা বুঝি, আমরা আমাদের কথা শুনছি, এতে কি কোনো লাভ হচ্ছে? এটা হয়তো উনি যে মাধবরঞ্জন সরকার, উনি এটা নিজের উদ্যোগে এটাকে রেকর্ড করে ছড়িয়ে দিচ্ছেন, তাতে হয়তো কিছুটা মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু আমাদের উচিত হচ্ছে এইসব জায়গায় আমাদেরকে নিয়ে আসা, আমাদের ছেলে মেয়েদেরকে, তাহলে তারা জানতে পারবে। আমি বিবাহ করিনি, আমার কোনো ছেলে মেয়ে নেই, আমার যদি থাকতো আমি নিয়ে আসতাম, এটুকু বলতে পারি আপনাকে। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কেন নিয়ে আসিনি। তো যাই হোক, আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলি এইসব অনুষ্ঠানে আসতে, তাদেরকে জোর করে আনা তো সম্ভব না, কারণ মা বাবা তাদেরকে আসতে দেবে না। আমি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের মানে যে স্টুডেন্ট, তাদেরকেই পড়াই। তো তাদের শুধুমাত্র তারা কেরিয়ারিস্টিক চিন্তাভাবনা, তাদের এই সমস্ত বাজে কাজে, মানে তাদের কাছে এগুলো বাজে কাজ, তাদের সময় নেই।
আমি কিন্তু প্রত্যেকে বলি এরকম অনুষ্ঠান হচ্ছে, তোমরা এসো, তোমরা জানতে পারবে অনেক কিছু। খুব কম ক্ষেত্রে আমি পজিটিভ রেসপন্স পেয়েছি। তো আমাদের যেগুলো করা উচিত সেইগুলো আমাদেরকে বুঝতে হবে এবং আমাদের সেলফ ডিফেন্স মেকানিজমটা আমাদের তৈরি করতে হবে। নারীদেরকে, মেয়েদেরকে আমাদেরকে এই ডিফেন্স মেকানিজম শেখাতে হবে, তাদেরকে ক্যারাটে, মার্শাল আর্ট এই সমস্ত শেখাতে হবে। কিভাবে স্বাধীন, আপনি তো চেঞ্জ করতে পারবেন না সবকিছু আপনি নিজে ভাবে। আপনি যদি সন্দেশখালিতে থাকেন, আপনি যদি একটা সেই রকম জায়গায় থাকেন যেখানে রাত্রেবেলায় যাতায়াত করা ঠিক নয়, আমি যদি এখন প্রগতিশীল বা খুব উদারবাদী মানসিকতা, মেয়েদেরকে স্বাধীনতা দিতে হবে, মেয়েরা রাত্রেও যাতায়াত করবে, আরে সেই রাষ্ট্র আপনাকে ব্যবস্থা করে দেয়নি, আপনি নিজে সেই ব্যবস্থাটা করতে পারছেন না, তাহলে আপনাকে তাকে যাতে সুরক্ষিত রাখা যায় তার ব্যবস্থা আপনাকে নিতে হবে। ইউ হ্যাভ টু বি রিয়েলিস্টিক, ঠিক আছে? আর আপনি যেখানে দেখছেন যে সেটা করতে পারবে সেখানে করবে এবং তাদেরকে শিখিয়ে দেবেন যে কিভাবে কি করতে হয়। আর একটা হচ্ছে যে এই যে বিষয়গুলো, মানে ধরুন আপনি একটা প্রতিষ্ঠানে গিয়ে কাজ করছেন, সেই প্রতিষ্ঠানে আপনি দুর্নীতি জানতে পারলেন, বোকার মতো আপনাকে নিজেকে আগে প্রোটেক্ট করতে হবে। নিজেকে যদি আপনি যদি অসংগঠিতভাবে আপনি ইন্ডিভিজুয়ালি কোনো প্রতিবাদ করতে চান, আপনি শেষ হয়ে যাবেন, আপনি থাকবেন না, ঠিক আছে? তার অবস্থা ওরকমই হবে। এবার কথা হচ্ছে বিচারকের কথা বলছিলেন, শুনুন, বিচার ব্যবস্থাটা আমাদের বুঝতে হবে। একজন ইনভেস্টিগেটিং অফিসার থাকেন, তিনি বিচার ব্যবস্থাটাকে, মানে বিচারটা যখন উনি বিচার যেখানে তদন্তটা ঘটনাটা ঘটেছে সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টস সমস্ত এভিডেন্সগুলোকে উনি জোগাড় করেন, সেইগুলোকে বিচারকের কাছে উপস্থাপন করা হয়। সেখানে যদি দেখা যায় যে ইনঅ্যাডিকুয়েট এভিডেন্স রয়েছে, তাহলে তো বিচার হবে না, এটা স্বাভাবিক ঘটনা। আর একটা কথা চিন্তা করুন, মানুষের মূল্যবোধের অবনমন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই মূল্যবোধের আলোচনা আমাদের করা উচিত এবং মূল্যবোধ জারিত করা উচিত। আমরা শুধুমাত্র আমাদের নিজেদেরকে নিয়ে আলোচনা করি, নিজেদেরকে নিয়ে ভাবি, নিজের পরিবারকে নিয়ে ভাবি, হয়তো নিজের পরিবারকে নিয়েও নয়, নিজেকে নিয়ে শুধু ভাবি। এইরকম একটা বিচ্ছিন্নতা, এরকম একটা আত্মকেন্দ্রিক একটা পরিস্থিতিতে আমরা এসে উপনীত হয়েছি। মূল্যবোধটা পারলে একটু মূল্যবোধটা ছড়ান আপনার নিজের পরিবারের মধ্যে এবং আর আশেপাশে যারা রয়েছে তাদের কাছে। তাদেরকে বোঝান সমাজ কি, সমাজ যদি খারাপ হয় তুমিও খারাপ থাকবে, পরিবার কি, এইগুলো বোঝান এবং তাদেরকে ডিফেন্স মেকানিজম, মেয়েদেরকে ডিফেন্স মেকানিজমটা শেখান, বাস্তব পরিস্থিতিটা শেখান, কি অবস্থা, কিভাবে তুমি যাতায়াত করবে, কোথায় কি কথা বলতে হবে না বলতে হবে, এগুলো শেখান। এবং এই প্রতিবাদগুলো সশব্দে হওয়া উচিত, যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা উচিত, দেখে শুনে নয়, কোনো ইন্টেলেকচুয়াল আমি বলবো যে পয়জন আমাদের মধ্যে যেন না ঢোকে। আমরা যেন সঠিকভাবে চিন্তা করি এটা অন্যায় হচ্ছে, এই নিরীহ মানুষের উপর অত্যাচার নেমে আসছে, আমরা কোনো ইজমের দ্বারা প্রভাবিত না হয়ে, ওই রকম ক্যালকুলেশন না করে আমরা যেন নির্ভীকভাবে সেখানে গিয়ে প্রতিবাদ করতে পারি। আর যারা গান কবিতা এই সমস্ত করেন তারা সশব্দে করুন, নিজে লিখুন এবং সেই ধরনের কবিতা, সেই ধরনের গান করুন। আপনি গান কবিতা যখন করছেন তখন দেখুন যে বিষয়টা কি, সেদিনের বিষয়টা কি, সেইটার সঙ্গে রিলিভেন্ট সেই ধরনের আপনারা বলুন এবং সোচ্চারভাবে বলুন। মিনমিন করে কোনো কথা বলে লাভ নেই আজকালকার দিনে। এবং এই যে প্রতিবাদগুলো, আমি অনেক জায়গায় গিয়েছিলাম, সেগুলো আমার শৌখিন প্রতিবাদ বলে মনে হয়েছে। অনেক জায়গায় গেছিলাম এই বাংলাদেশের সম্পর্কে। আপনি যদি করতে পারেন বাংলাদেশ হাই কমিশনের সামনে, সব থেকে ভালো। যদি আপনাকে পারমিশন না দেয় কোনো একটা জায়গায়, যেটা একটা বিশেষ খুব পরিচিত একটা জায়গা, ধরুন রানু ছায়া মঞ্চ বা এই ধরনের কোনো জায়গায় গিয়ে করুন, সেটা যেন তাদের কাছে পৌঁছায়, সেই প্রতিবাদটা করুন। তবে এই বাংলাদেশে যে মানুষের ওপর যে অত্যাচার চলছে বা নারীদের ওপর যে অত্যাচার চলছে, সেটা আপনি তাদের কাছে পৌঁছতে পারবেন। আর শুধু রাস্তায় নেমে কোনো লাভ নেই। বিষয়টা হচ্ছে এই যে অভয়া বলুন বা তিলোত্তমা বলুন, তার যে বিচার হলো না, আমি পলিটিক্সটাকে ছোটবেলা থেকে খুব ভালো করে প্রত্যক্ষ করি, খুব ভালো করে অবজার্ভ করি, হোয়াট ইজ গোয়িং অন অ্যান্ড হোয়াট ইজ অ্যারাউন্ড মি। আমার চারদিকে কি আছে, খবরের কাগজটা আমি ক্লাস 5 থেকে পড়ি খুঁটিয়ে। তো এই যে আমার প্রত্যক্ষ বিশ্লেষণ এবং অবজারভেশন থেকে আমি যেটা জেনেছি, আমি জানতাম যে এটা কিছু হবে না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সংগঠিত অপরাধ এবং সেই সংগঠিত অপরাধের কোনো তারা এভিডেন্স রাখবে না এবং সেই এভিডেন্স আপনি পাবেনও না। সুতরাং এটা কিছু করতে পারবে না। বিচারক কি করবেন? বিচারক তো এভিডেন্সের উপর ডিপেন্ড করে করবেন। বিচারককে দোষ দিয়ে তো লাভ নেই, আপনি রাস্তায় নেমেও করতে পারবেন না। যেগুলো করা দরকার ছিল সেটা হচ্ছে সমস্ত, আমরা ডিমান্ড করতে পারতাম যে সমস্ত যতজন সেখানে উপস্থিত ছিল প্রত্যেকে ডাকা হোক, তাদেরকে সর্বসমক্ষে তাদেরকে বলা হোক তোমরা কি দেখেছো, কি জানো, সেইগুলো রেকর্ড করলে এটা হয়তো কিছুটা কাজ দিত। আর একটা জিনিস বলি, যেটা মূল্যবোধের অবনমনের জায়গা থেকে বলছি,
হয়তো 20 বছর আগে, 30 বছর আগে আমি দেখেছি, আমি খবরের কাগজে দেখেছি এরকম ঘটনা, নিজের পাড়াতেও দেখেছি এরকম ঘটনা, যে হঠাৎ করে একজন লোক সে সব কিছু ভয় তোয়াক্কা না করে বলে দিল। আমি দেখেছি এই ঘটনাটা ঘটেছিল, মানে তারপরের দিন আমি খুন হয়ে যেতে পারি, এবং খুন হয়েছেও অনেক লোক এরকম ভাবে বলতে গিয়ে, সেটা না ভেবেই বলে দিল। এই যে রেভলিউশনারি থট, আমার কি হবে আমি চিন্তা করছি না। আমরা যখন ব্রিটিশ শাসনে ছিলাম, বিপ্লবীরা হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে, হাসতে হাসতে। যখন বিনয় বাদল দীনেশ যখন যাচ্ছেন, ঠিক আছে, তারা জানেন যে আমি আজকেই মরে যাবো, আজকে হয়তো মরে যাবো, বা ওদেরকে কয়েকজনকে মেরে মরবো, এই ছিল তাদের চিন্তা ভাবনা। এবং তারা সেই যে একটা মানে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ কোনো কিছু তোয়াক্কা না করে, সেই যে মূল্যবোধ, সেই মূল্যবোধ কোথায়? এখন আপনি ভাবেন সেরকম সবাই না, বলার দরকার নেই, আমার কি দরকার আছে? আপনি ডাক্তারদের কথাগুলো ভালো করে শুনবেন, তারা বলছেন যে ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে চারপাশে। দ্যাট মিনস ইউ নো, দেন হোয়াই আর ইউ নট ডিসক্লোজিং? আমি ডিসক্লোজ করবো না, আমার যদি কিছু সমস্যা হয় কি দরকার আছে? কারণ অনেকেই বলবে যে হ্যাঁ ঠিকই তো, উনি কেন সমস্যা নিজের বাড়িতে ডেকে আনবেন, ঠিক আছে, কখন কোথায় মেরে দেবে তার তো ঠিক নেই। কিন্তু কথাটা হচ্ছে এইরকম যদি আমাদের মানসিকতা হয়, একজনও যদি এগিয়ে না এসে বলেন, তাহলে কিন্তু আপনি এই সংগঠিত অপরাধের এগেনস্টে কিছু বলতে পারবেন না। ওই ঘটনাটা আমরা এটা ভাবতেই পারি যে ওই ঘটনাটা যখন ঘটেছিল, কেউ না কেউ নিশ্চয়ই জানতেন, রাত্রে যারা ছিলেন। দরকারটা ছিল আমাদের উই শুড হ্যাভ ডিম্যান্ডেড দ্যাট সমস্ত ইন্টারোগেশন যতজন ছিলেন সেদিন উপস্থিত, সেই ইন্টারোগেশনটা পাবলিকলি করা হোক, পাবলিক হলে, এবং সেখানে বিভিন্ন আইনজীবীরা থাকবেন, তারাও ক্রস করতে পারবেন, এবং সেটাকে রেকর্ড করা হোক, পাবলিকলি করা হোক। এটা আমরা ডিমান্ড করতে পারতাম। আমরা কি ডিমান্ড করেছি? করিনি। আমরা শুধু রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস। কিছুই হবে না, কারণ বিচারক কিছু করতে পারবেন না। এই যে ধরুন বিচার ব্যবস্থা, এই যে বিচারটা হলো, এই বিচারের মধ্যে কি সবাই বাজে লোক ছিল? একেবারেই না, অনেকে ভালো লোক ছিল। হোয়াট ক্যান দে ডু উইদাউট দ্য এক্সিস্টেন্স অফ দ্য এভিডেন্স? এভিডেন্স যদি না থাকে কি করে তাহলে আপনি করবেন? এভিডেন্স তো তারা পুড়িয়ে দিয়েছে, তারা শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ঠিক আছে, তাহলে আপনি কি করে করবেন? কথাটা হচ্ছে একটা স্পার্ক, মনের মধ্যে একটা স্পার্ক, সেই স্পার্ক যদি থাকে তাহলে অনেক লোক নিজের জীবনে তোয়াক্কা না করে অনেক কিছু বলে দেয়। আমি কিন্তু এটা দেখেছি, ঠিক আছে, সেই স্পার্কটা এখন নেই। তাহলে আপনাকে কি করতে হবে? সেই স্পার্কটা আপনাদের জাগাতে হবে, 1 নম্বর। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা, ইউ হ্যাভ টু গো টু দ্য রুট। আর একটা হচ্ছে যে সিস্টেমটাকে কতটাকে কিভাবে করা যায়। আমরা যখন একটা ঘটনা ঘটে যায় তখন আমরা রাস্তায় নামি, এই ঘটনা ঘটে গেল, আমরা রাস্তায় নামলাম। তার আগে দেখুন আপনি কোনো একটা গ্রামে বসবাস করেন, কোনো একটা শহরে বসবাস করেন, সেখানে কি ইললিগাল অ্যাক্টিভিটিস হচ্ছেন সেগুলো দেখুন, সেখানে কোথায় কি হচ্ছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করুন। হওয়ার আগেই এমন এমন গ্রাম আছে, এমন এমন জায়গা আছে যেখানে আমার বলতে খুব লজ্জা করছে, প্রত্যেকটি বাড়ির একজন না একজন নারী, হয়তো সমস্ত নারী সেখানে ধর্ষিত হয়েছেন। আমি এটা খুব দায়িত্ব সহকারে বলছি, আমি একদম সামনে বলছি, আমি জানি এটা, ঠিক আছে, কারণ আমি বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সঙ্গে আমার লিঙ্ক আছে, সেই জন্য আমরা জানি। কিন্তু সেগুলো তারা নিজেদের স্বার্থেই, তারা নিজেদের সম্মানের স্বার্থে তারা প্রকাশ করবেন না, এবং সেখানকার লোকও চুপচাপ, কেউ কিছু করবেন, এটা হয়ে চলেছে। তো আপনাকে তো প্রতিবাদটা প্রথম থেকে করতে হবে, সেই স্পার্কটা দরকার। এখন এই গণমাধ্যমগুলো হয়েছে, মানুষের উচিত হচ্ছে এগিয়ে আসা, বলা যে এই ঘটনাগুলো ঘটেছে আগে, ঠিক আছে, নির্ভীকভাবে বলা উচিত। অন্তত মানুষ যদি 60 বছরের পরে যদি ভাবে আমি তো 60 বছর বেঁচেছি, কি 70 বছর পরেও যদি ভাবে যে আমি তো 70 বছর বেঁচেছি, এরপর মরে গেলেও ঠিক আছে, অন্তত এইটুকু আমি ডিমান্ড করতে পারি। এই যদি থাকে, মানুষ এসে বলেন, এবং দরকার হলে আপনার হাতে এখন মোবাইল ফোন আছে, আপনি অনেক কিছু রেকর্ড করে রাখতে পারেন, আপনি এভিডেন্সও রাখতে পারেন সঙ্গে। সেই এভিডেন্স আপনারা রাখুন, যখন জানবেন যে দুষ্কৃতী অ্যাটাক করতে যাচ্ছে বাড়ির মধ্যে, আপনি ক্যামেরা লাগিয়ে রাখুন, বাড়ির মধ্যে মোবাইল ফোন লুক্কায়িত জায়গায় রাখুন, যেটা রেকর্ড হবে। ফেসবুক লাইভ করে দিন, কি হচ্ছে সেটা সবাই দেখতে পাবে যেখানে লাইভ হবে, এবং সেই এভিডেন্সটা আপনাকে পরবর্তীকালে সবার মধ্যে যদি সেটা থাকে, মানে যদি পাবলিকলি যায়, তখন বাধ্য হবে অ্যাডমিনিস্ট্রেশন কোনো একটা ব্যবস্থা নিতে, তা নাহলে আপনি কিছুই করতে পারবেন না। আর ওই যদি কোনো কাজ করতে হয় সত্যিকারের সশব্দে সোচ্চারভাবে,
কোনো ভয় না পেয়ে কাজ করতে হবে, আর না হলে বাড়িতে বসে থাকাই ভালো। ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে, আমার কিছু করার নেই, এটা করাই ভালো। শৌখিন প্রতিবাদ করে কোনো লাভ নেই। আর একটা বিষয় হচ্ছে যে ডিফেন্স মেকানিজমটা তৈরি করুন। আপনার বাড়িতে যদি আঘাতটা নেমে আসে, আপনি কিভাবে সেটাকে প্রতিরোধ করবেন বাঁচার জন্য। অন্যকে মারার কথা আমি বলছি না, নিজে বাঁচার জন্য, নিজের সন্তানদেরকে রক্ষা করার জন্য কিভাবে সেটাকে প্রতিরোধ করবেন সেটা ভাবুন। আর মেয়েদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দিন কিভাবে তারা এই যে মেয়েদের উপর যে অত্যাচারগুলো আসে সেগুলোকে তারা কিভাবে প্রতিরোধ করবে, কোথায় কি বলবে, কোথায় কি বলবে না, কিভাবে চলবে তারা, সেগুলো শেখান এবং ডিফেন্স মেকানিজমটা শেখান। ঠিক আছে, তাত্ত্বিকভাবে আলোচনা করে লাভ নেই। উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক, আমাদের বাস্তববাদী হতে হবে। নমস্কার সবাইকে। এখানে বক্তব্য রাখতে এখনও বাকি রয়েছেন রথীন চক্রবর্তী মশাই এবং সুব্রত সাহা। আমি তাদের ডাকবো, তার আগে সৌম্যবাবু বলেছিলেন যে আমি আর একটা কবিতা বলব। প্রথম থেকে আমি বলি যে আমি কাগজও পড়ি না, মাঝে মাঝে হেডলাইন্স দেখি। একবারে পলিটিক্স থেকে প্রথম দিন থেকে আমি দূরে। আমার বউ খুব হাইফাই ছিল, আমার বউ পিওর মুসলিম, তো তাকে পটিয়ে বিয়ে করতে এক মাথা চুল এক মাথা টাক হয়ে গেছিল। তো যাই হোক, তাও বিয়ে করেছিলাম শেষ পর্যন্ত। আর একটা সময় মনে আছে যে ক্যালকাটা ক্লাবে আমার বউ মেম্বার, আমি সারা জীবন চেষ্টা করে মেম্বার হতে পারিনি। তো যখনই বলেছি আমাকে একটু যদি মেম্বারশিপ করে দাও, তাহলে ভিকিরিদের আবার ভিআইপি ক্লাবের মেম্বারশিপ একটু করে তো বলে, সে আবার ইংরেজিতে বলে, বাংলা ফাংলা যায় না। যাই হোক, সে একদিন ফোন করে বললো খুব ইম্পর্টেন্ট লোকের সঙ্গে তোমাকে আলাপ করছি, যেখানে আসো তুমি শিগগিরই চলে আসো। আমি ট্যাক্সি ভাড়াটা দিয়ে দেবে তো? দিয়ে। তো ট্যাক্সি করে চলে এলাম, দেখি জ্যোতিবাবু বসে আছেন, স্বয়ং জ্যোতি বোস আমার বউয়ের সঙ্গে উইস্কি খাচ্ছে। ওই জ্যোতিদার সঙ্গে আলাপ কর। আমি বাবা জ্যোতিদা? ম্যাডাম স্যার আপনাকে আমি দু চোখে দেখতে পাই না। প্রথম কথাই বলে, কেন কেন আমি কি দোষ করলাম? আপনি বলেছেন না বানতলায় কেসে রেপ হয়েই থাকে। তো তখন উনি বললেন, মিটমিট করে হেসে বললেন যে কোনোদিন পতিতালয়ে গেছে? হ্যাঁ, একবার সৌভাগ্য হয়েছিল। বললো যে ওখানে নিশি দিন রাত রেপ হচ্ছে, যতদিন গরিবী থাকবে ততদিন রেপ হবে, তুমিও থামাতে পারবে না, আমিও থামাতে পারবো না, এবং রেপ হয়েই থাকে। আমার বউ বললো, যদি যদি আমার বন্ধু বুঝেছিস কেন এতদিন ঠিক আছে। তা দিনের পর দিন আমি দেখেছি, দিনের পর দিন আমি একটা জিনিস দেখেছি যে নানান রকম গ্রুপসের সঙ্গে মিশে এই যে আমাদের পতিতালয়েতে মহিলারা মহিলাদের শত্রু, মহিলারাই মহিলাদের টেনে আনছে, বিক্রি করে দিচ্ছে। তো সেই নিয়ে আমি একটা কবিতা লিখেছি। একটা কাল্পনিক মহিলা অনিতা নাম দিয়ে, অনিতায় নমঃ। আমি লিখলুম, অনিতা অনিতা করো না ভনিতা, নিজেরে কভুও ভেবো না জিনিতা, তুমি যে শুধুই পতিত পতিতা, মানব জীবনে দূষিত দূষিতা, সুস্থি সদনে ইতরি ভ্রষ্টা, কুষ্টি বদনে নাগরী নষ্টা, আলোক বর্ষ ধর্ষকারিণী, পুলক স্পর্শ হর্ষচারিণী। হায় রে আমার অবলা অভাগী কার লিখার, সুবেলা সোহাগী ঘুরিয়া ঘুরিয়া সকল ভবনে, খুঁজিয়া খুঁজিয়া বিশ্ব ভুবনে, তোমারই জাতীয় আদারে চোয়ারে, পাইনি নিখিলে বাদারে খোঁয়ারে, তোমারই মতন অসতী অসৎ হব না কভু, করেছি শপথ। বাবা না, সত্যি আজকের সন্ধ্যার তুলনা হয় না, যে একদম নিজের জীবনের অভিজ্ঞতাকে আর কাব্যশক্তিকে কাজে লাগিয়ে এত সুন্দর একটা কবিতা রচনা করেছেন। সত্যি ধন্যবাদযোগ্য। অন্তর থেকে বলছি যে উনি এই যে স্পষ্ট বক্তা, যে আপনি ক্ষতি করেছেন, যেটা অনিমেষ বলে গেল যে স্পষ্ট বক্তা হন এবং নিজেকে সুরক্ষিত করুন। উনি জানেন যে আমি সুরক্ষিত করবার মতো আমার আছে, সেরকম মতো আছে ব্যবস্থা। উনি সোজা ট্যাক্সি করে গেছেন, যা বলবার বলেছেন, এবং বলে এখনো পর্যন্ত জীবিতই আছেন। ওনাকে এখনো পরপারে যেতে হয়নি, তাই জন্য আমরা ওনার অভিজ্ঞতাটা পেলাম। এবং এইটাই হচ্ছে সার কথা,
টেক লেসন ফ্রম দ্য হিস্ট্রি, ইতিহাস থেকে শিক্ষা নিন। উনি যে ইতিহাসের কথা বললেন মানতলা থেকে ছড়িয়ে আজ পর্যন্ত, এই যে লেসন ফ্রম দ্য হিস্ট্রি উনি এনেছেন এখানে উপস্থাপিত করেছেন, প্রত্যেকের দরকার ইতিহাসটাকে অনুধাবন করা এবং তার থেকে শিক্ষা গ্রহণ করা। ইতিহাসই প্রকৃত শিক্ষক, কেননা সে তো কারোর মন ভোলানোর জন্য তৈরি হচ্ছে না, সে হচ্ছে ক্রোনোলজি অফ ফ্যাক্টস। কার পরে কী ঘটেছিল, কোনো ধামাচাপা দেওয়া ব্যাপার নেই। ধামাচাপা দিতে হয়, বিকৃত ইতিহাস যারা করেন তাদের একটাই কাজ, ধামাচাপা দেওয়া। আজকে অভয়ের ইতিহাসও প্রচুর ধামাচাপা দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রকৃত ইতিহাস পাচ্ছি না। আজকে অনিমেষও বলছেন, উনিও বলছেন স্পষ্ট বক্তা হন, ভালো পরিদর্শক হন, হয়ে সমীক্ষা করুন, করে প্রকৃত ইতিহাসটা তুলে ধরুন এবং ইতিহাস থেকে লেসন পেয়ে যাবেন। সেই জন্যে ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা বাকি আছেন তার মধ্যে আমি বয়োজ্যেষ্ঠ রতিন চক্রবর্তীকে ডাকছি। ও আপনি চলে যাবেন? না না ঠিক আছে, পরের দিন বলবো। না না পরের দিন বলবো। আমি একটা কথা বলতে চাই যে আমি যেটা নিয়ে কাজ করি সেটা নিয়ে হচ্ছে আমি একটু একটু পড়াশোনা করি সামান্য। ওকে ছাপাতে পারবো। আমি একটা বিষয় নিয়ে পড়াশোনা করি, অল্প হলেও করি, একেবারে অল্প হলেও করি পড়াশোনা, সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে নবজাগরণ। দুনিয়ায় যত ব্যবস্থা পরিবর্তন হয়েছে দুভাবে হয়েছে। এক হয়েছে সশস্ত্র শ্রেণী সংগ্রামের মাধ্যমে, যেটা কার্ল মার্কসের চিন্তাধারা, আর হয়েছে নবজাগরণের মাধ্যমে। আমি মানে যা দেখছি বিভিন্ন রকম, তাতে আমার যা মনে হয়েছে যে রাষ্ট্রের হাতে, এখন রাষ্ট্রগুলোর হাতে, দেশগুলোর হাতে এত ক্ষমতা, সৈন্যবাহিনীর হাতে এত অস্ত্র শস্ত্র, এত অত্যাধুনিক অস্ত্র, যে যখন তখন বিপ্লবকে ধামাচাপা দিয়ে থামিয়ে দেবে। মানে যে কোনো গণ অভ্যুত্থানকে হয়তো থামিয়ে দিতে পারে, কিন্তু ইউরোপে যেভাবে হয়েছিল ব্যবস্থার পরিবর্তন নবজাগরণের মাধ্যমে, নবজাগরণ আন্দোলনের মাধ্যমে, এইভাবে ব্যবস্থার পরিবর্তনে একটা চেষ্টা করা যেতে পারে। 19 শতকে বাংলাতেও নবজাগরণ হয়েছিল। 19 শতকে বাংলায় মূলত সেই রকম নবজাগরণ হয়নি, মানে সেই অর্থে হয়নি, কিন্তু কিছুটা হয়েছিল, কিছু অর্থে নবজাগরণ হয়েছিল। যেমন সেখানে তখন বাল্যবিবাহ রোধ, বিধবা বিবাহ প্রচলন, সতীদাহ নিবারণ, এসব বিভিন্ন প্রগতিশীল চিন্তাধারাগুলো দেখা দিয়েছিল। বর্তমান জীবনে নবজাগরণ আনতে গেলে উপাদানগুলো একটু আলাদা হবে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মিল হবে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অমিল হবে, বা উপাদানগুলো হয়তো আরো মধ্যযুগের পরবর্তী যুগ থেকে, যে তখন একটা নবজাগরণ হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে, সেই সব উপাদানগুলোর আনা যেতে পারে। এখনকার উপযোগী একটা নবজাগরণ আন্দোলন দরকার। সেই উপাদানগুলো কেমন হতে পারে? উপাদানগুলো হতে পারে যুক্তিবাদী প্রবাহ, যুক্তির চর্চা, যুক্তিবাদী এবং জ্ঞান বিচারী প্রবাহ, তারপরে মনীষীর জীবনী চর্চা। মনীষী মানে কোনো ধর্মীয় মনীষী না, কারণ ধর্মই সর্বনাশের মূল, আমার যেমন, আমার ব্যক্তিগত। কারণ ধর্ম যদি শুধুমাত্র ওই রকম ধর্ম হয় যে ধর্ম অহিংস হবে, হিংসা থেকে দূরে থাকতে মানুষকে বলবে, মানুষকে ভালোবাসার মন্ত্র শেখাবে, মানুষকে প্রেমের মন্ত্র শেখাবে, সেই ধর্মকে আমি মানতে রাজি, আমি প্রণাম করব। কিন্তু সেই ধর্ম, যেই ধর্ম মানুষের বিভেদ তৈরি করবে, বিদ্বেষ তৈরি করবে, সেই ধর্মের আমি পাশ দিয়েও ঘেঁষি না, আমি 10 হাত দূরে থাকি সেই ধর্ম।
ধর্মীয় মনীষী না, ধর্মীয় মনীষী ছাড়া সাধারণ যারা মনীষী আছেন দেশে বিদেশে, সেই মনীষীর জীবনী চর্চা, যুক্তি চর্চা, স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা, সমাজ সচেতনতা, বাল্যবিবাহ রোধের চেষ্টা, নারী জাগরণ, এই নারী জাগরণের কথা বলছেন, নারী জাগরণ, এবং শুধু নারী জাগরণ না, পুরুষেরও জাগরণ দরকার। পুরুষ যদি তার পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে যদি সে মনে করে আমি শাসন করব সারা জীবন, এই জায়গা থেকেও তাকে সরতে হবে। সমাজে একটা সাম্যাবস্থা আনতে হবে, সবাইকে বলতে দিতে হবে। এই ব্যাপারগুলো যদি জেগে ওঠে, আমার মনে হয় যথার্থ নবজাগরণ হবে। সেই নবজাগরণ অফলাইনে, অনলাইনে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এখনো অনলাইন একটা শক্তিশালী মাধ্যম, সোশ্যাল মিডিয়া একটা বিরাট শক্তিশালী মাধ্যম। এই আমরা বিগত লোকসভা নির্বাচনও দেখেছি কিভাবে প্রায় কুপকাত করে দিয়েছিল, এবং এটা অনেকটা সম্ভব হচ্ছিল, কুপকাত হতেও হয়নি। সে যা হোক, আমি নাম করছি না কিছু, আমি সেটা হচ্ছে অনলাইন মাধ্যমে সেটা একটা বিশাল অবদান ছিল। এই যে কাছাকাছি, মানে সরকার এবং বিরোধী পক্ষ এই যে কাছাকাছি কিছুটা হলেও কাছাকাছি এসছে, এই যে সংখ্যায়, এটারও অবদান আছে অনলাইন। আমরা এই ইউটিউব, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপের একটা জিনিস দেখেছি আমি, ব্রডকাস্ট গ্রুপ। আমরা যদি বিভিন্ন দুইভাবে আমরা করতে পারি এই নবজাগরণ ব্যাপারটা। এক, যদি আমরা কিছু প্রগতিশীল লেখক শিল্পী সংঘের মধ্যে আমরা যদি মূল্যবোধ চর্চা, মনীষীর জীবনী চর্চা, সমাজ সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা, এগুলো যুক্তিবাদী প্রবাহ, যুক্তি চর্চা, এইগুলো যদি আমরা ছড়িয়ে দিই, সাধারণ কুসংস্কার বিরোধীরা এইগুলো যদি আমরা ছড়িয়ে দিতে পারি ব্রডকাস্ট গ্রুপের মাধ্যমে, আমরা যদি 1000 জনকে বেছে নিই, আমরা যদি 4টে গ্রুপ করি, 4টে গ্রুপ করে 250 গ্রুপে আমরা বিভিন্ন পোস্ট ছড়িয়ে দিলাম, বিভিন্ন মানুষের জীবনী, মূল্যবোধ, যারা ইচ্ছা শক্তির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের জীবনী, এইগুলো যদি চর্চা করি, ভিডিও, অডিও, গান, আবৃত্তি, কবিতা, নিবন্ধ, প্রবন্ধ, বিভিন্ন মাধ্যমে আমরা যদি এই 250-250-4টে গ্রুপের দিই সমৃদ্ধকে, এরা প্রত্যেকেই যদি 1000 জন কি 2000 জন লোকের মধ্যে তাদের হোয়াটসঅ্যাপে যারা বন্ধু আছেন তাদের মধ্যে ব্রডকাস্ট গ্রুপ করে যদি তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন এই চিন্তাধারাগুলো, আমার মনে হয় অনেকটা পরিবর্তন হবে, কিছুটা হলেও পরিবর্তন হবে। ওই কিছুটা পরিবর্তনকে আশ্রয় করেই আমরা নতুন সমাজের স্বপ্ন দেখতে পাবো। এখন বেশ কিছু মানুষ দরকার, মানুষকে গড়ে তুলতে হবে, কিছু মানুষকে গড়ে তুলতে হবে, বেশ কিছু মানুষকে। আমরা জানি যে মধ্যবিত্তই হচ্ছে সবসময় সরকারের চালিকা শক্তি, মধ্যবিত্ত কিন্তু ড্রাইভ করে, আর যে ড্রাইভ করে তাকে যদি সে যদি বেহেড মাতাল হয় সে তো গাড়ি নিয়ে একেবারে পুকুরে ফেলে দেবে বা কালে নদীতে ফেলে দেবে। আর তাকে যদি আমরা সুশিক্ষিত করে তুলতে পারি, এই মধ্যবিত্ত সমাজকে যদি গড়ে তুলতে পারি, আমরা বেশ কিছু মানুষকে যদি গড়ে তোলার ব্যাপার দেখি, এরকম নবজাগরণের মাধ্যমে কিন্তু ফ্রান্সে যে এনলাইটেনমেন্ট আন্দোলন হয়েছে, ইতালিতে যে নবজাগরণ হয়েছে, এইভাবেই কিন্তু হয়েছে বিভিন্নভাবে। আমরা তো এখন পাচ্ছি সোশ্যাল মিডিয়া, তখন তো সোশ্যাল মিডিয়াও ছিল না, শুধুমাত্র অফলাইন। আমরা যদি এখন অনলাইন, অফলাইন সমস্ত মাধ্যমগুলোকে নিয়ে, নিউজ পেপার, সিনেমা, সব মাধ্যমগুলোকে নিয়ে যদি আমরা এগিয়ে আসতে পারি, আমার মনে হয় একটা পরিবর্তনের আশা আছে।